জনগণের আস্থা ফেরাতে সংস্কার কাজ করা হচ্ছে বললেন প্রধান উপদেষ্টা। জানাবো রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ হয় কখন, কেন আর কিভাবে। এবং সর্বশেষ জানাবো ভারত থেকে এলো আমদানি ৯,৫০০ টন চাল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জনগণের আস্থা ফেরাতে সংস্কার কাজ করা হচ্ছে বললেন প্রধান উপদেষ্টা। জনগণের আস্থা ফেরাতে সংস্কার করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বিশ্ব দেখছে বাংলাদেশের মানুষ দুর্নীতির বিরুদ্ধে এক হয়েছে। নতুন বাংলাদেশ গড়তে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে, তবে জনগণের আস্থা ফেরাতে সংস্কার কাজ করা হচ্ছে। বিশ্বে ভূরাজনৈতিক উত্তেজনা বাড়ছে উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, বিশ্বব্যাপী আর্থিক বাজারের অস্থিরতা, রাজনৈতিক অনিশ্চয়তা, কূটনৈতিক টানাপোড়েন এবং বাণিজ্য বাধাগুলো এশিয়ার জন্য আরও অনিশ্চয়তা সৃষ্টি করছে। সুদের হার বৃদ্ধি এবং ঋণ পরিশোধের ব্যয় বেড়ে চলেছে, যা এশিয়ার ঋণ সংকটকে আরও তীব্র করে তুলেছে। প্রধান উপদেষ্টা আরও বলেন, এশিয়াকে অবশ্যই একতাবদ্ধ হয়ে একটি বহুপাক্ষিক মধ্যস্থতামূলক ব্যবস্থা গড়ে তুলতে হবে। এ সময় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রোধে অনুদান ভিত্তিক অর্থায়নের কথাও বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, আমাদের সভ্যতা হুমকির মুখে। জলবায়ুর এই প্রভাব রোখে অনুদান ভিত্তিক অর্থায়নের উপর গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। 4 দিনের সরকারি সফরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস তার সফর সঙ্গীদের সহ সাউদার্ন এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট বাংলাদেশ সময় বিকাল 4টা 15 মিনিটে হাইনানের কিয়ংহাই বোয়াও আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলাম এবং হাইনান প্রদেশের ভাইস গভর্নর বিমানবন্দরের প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান। এদিকে আজ স্থানীয় সময় দুপুর 2টায় খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক কু দোং ইউ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে অধ্যাপক ইউনূস এবং জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনের। এরপর 29শে মার্চ অধ্যাপক ডক্টর ইউনূস পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেবেন এবং বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টর ডিগ্রি প্রদান করবে। এছাড়াও তিনি চীনের হাসপাতাল চেইনগুলোর সঙ্গে আলোচনা করবেন, যাতে তারা যৌথ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের ব্যবসা সম্ভাবনা অন্বেষণ এবং হাসপাতাল স্থাপনের জন্য উৎসাহিত হয়। 4 দিনের সফর শেষে আগামী 29শে মার্চ প্রধান উপদেষ্টা দেশে ফেরার কথা রয়েছে। রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ হয় কখন, কেন আর কিভাবে। বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন সময় সেনাবাহিনীর ভূমিকা আলোচনায় এসেছে, তবে জুলাই গণ অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের একজনের প্রকাশ্য বক্তব্য থেকে এবার রাজনীতি ঘিরে সেনাবাহিনীর ভূমিকা আলোচনায় এসেছে অনেকটা খোলামেলাভাবেই। রাজনীতিতে ও পেশাদার সেনাবাহিনী সহ সশস্ত্র বাহিনী দুটি আলাদা জগৎ হওয়ার কথা, কিন্তু রাজনীতিতে প্রভাব বা রাজনীতি নিয়ে রাজনীতিকদের সঙ্গে সেনাবাহিনীর যোগাযোগ কেন থাকবে? সমস্যাটা কোথায়? রাজনীতির দুর্বলতা নাকি ব্যর্থতা? এসব প্রশ্ন উঠছে। বিভিন্ন সময় ক্ষমতাসীনদের বিরুদ্ধেও সেনাবাহিনীকে ব্যবহারের অভিযোগ রয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের অনেকে মনে করেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর বিরোধ, পরস্পরের প্রতি অসহিঞ্চুতা, ব্যর্থতার কারণে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হয়নি। ফলে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়নি, আর সেটাই রাজনীতিতে সেনাবাহিনীর ভূমিকায় রাখার সুযোগ তৈরি করে। এই পরিস্থিতিকে কিন্তু রাজনৈতিক দলগুলো অস্বীকার করছে না। বিএনপি সহ বিভিন্ন দলের নেতারা বলছেন, রাজনীতিকদের ব্যর্থতা এবং কিছু ক্ষেত্রে অদক্ষতার কারণে গণতন্ত্র এখনো দুর্বল অবস্থায় রয়ে গেছে। এছাড়াও রাজনৈতিক ও বিশ্লেষকেরা মনে করেন, ক্ষমতাসীন রাজনৈতিক দলের ক্ষমতা আঁকড়ে রাখার চেষ্টাও বিভিন্ন সময় দৃশ্যমান হয়েছে। সে কারণে অনেক সময় রাজনৈতিক শূন্যতাও তৈরি হয়েছে, আর সেটাই ভিন্ন সুযোগ তৈরি করে থাকে। দুদফায় সামরিক শাসন সহ বিভিন্ন সময় বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনীর ভূমিকা দৃশ্যমান হয়েছে বা প্রকাশ্যে এসেছে। প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয় 1975 সালে 15ই আগস্ট। এরপর সামরিক বাহিনীর নেতৃত্বের কোন্দলের কারণে কু পাল্টা কু চলতে থাকে। এরই এক পর্যায়ে 75-এর 7ই নভেম্বর ক্ষমতার কেন্দ্রে চলে আসেন তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেন, 75-এর 7 নভেম্বর রাষ্ট্র পরিচালনার রাজনৈতিক নেতৃত্বের বিপরীতে সামরিক বাহিনীর উত্থান প্রথম দেখা যায়। লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেছেন, 7ই নভেম্বর বাংলাদেশের রাজনীতির খোলনলচে পাল্টে দিয়েছিল। জিয়াউর রহমান ক্ষমতার কেন্দ্রে আসার আগে সামরিক শাসন জারি করা হয়েছিল। সামরিক শাসন জারি রেখেই তিনি দেশ পরিচালনা করেন। ক্ষমতায় থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি প্রতিষ্ঠা করে রাজনীতিতে নামেন তিনি। জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকা অবস্থায় 1981 সালের 30শে মে চট্টগ্রামে নিহত হন সামরিক বাহিনীর কিছু সদস্যের করা ব্যর্থ অভ্যুত্থানে। তৎকালীন সেনাপ্রধান জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদ তখন ওই হত্যাকাণ্ডের ঘটনার পরপরই ক্ষমতা দখল করেনি। তিনি অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারের প্রতি সমর্থন জানিয়েছিলেন। ঘটনার 10 মাসের মাথায় 1982 সালের 24শে মার্চ ক্ষমতা দখল করেছিলেন জেনারেল এরশাদ। ক্ষমতা দখলের কয়েক মাস আগে থেকেই দেশ শাসনে সেনাবাহিনীর ভূমিকা রাখার বিষয়ে বক্তব্য তুলে ধরে আসছিলেন তিনি।
সে সময় রাষ্ট্র নিয়ন্ত্রিত পত্রিকা দৈনিক বাংলার এক সাক্ষাৎকারে জেনারেল এরশাদ বলেছিলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সৃষ্ট বাংলাদেশ সেনাবাহিনীর প্রথাগত কোনো বাহিনী নয়। দেশকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষার পাশাপাশি দেশ পরিচালনার ভূমিকা রাখার সুযোগ দিতে হবে আমাদের। এছাড়া 1981 সালের 28 নভেম্বর তৎকালীন সেনাপ্রধান জেনারেল এরশাদ ঢাকা দৈনিক পত্রিকা ও বার্তা সংস্থার সম্পাদকদের তার কার্যালয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেখানে তিনি একটি লিখিত বিবৃতি পড়ে শোনান এবং তার কপি সম্পাদকের হাতে দেন। পরদিন দৈনিক সংবাদ শিরোনাম করেছিল, ক্ষমতার ভাগ নয়, সেনাবাহিনীর গণতন্ত্র নির্মাণে সাহায্য করতে চায়। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করেন দক্ষতা ক্ষমতা দখলের জন্য জেনারেল এরশাদ এ ধরনের অজুহাত দাঁড় করিয়েছিলেন এবং বা এমন সব বক্তব্য দিয়েছিলেন দেশের সামরিক শাসনের সময়ে সংবিধানের মৌলিক কিছু বিষয়ে পরিবর্তন আনা হয়, যে কারণে রাজনীতির চরিত্র অনেক ক্ষেত্রে পাল্টে গেছে এবং এর নেতিবাচক প্রভাব রয়েছে বলে বিশ্লেষকদের অনেকেই বলেছেন। 90-এর সাবেক সামরিক শাসক জেনারেল এরশাদের বিরুদ্ধে উদারপন্থী ডান বাম সব দলের আন্দোলন এক পর্যায়ে গণ আন্দোলনের রূপ নেয়। জেনারেল এরশাদ তার শাসনের বিরুদ্ধে আন্দোলন দমনে কারফিউ দিয়ে অন্যান্য বাহিনীর সঙ্গে সেনাবাহিনীকেও মাঠে নামিয়েছিলেন, কিন্তু সেনাবাহিনী আন্দোলন দমনে মাঠে কোনো ভূমিকা রাখেনি। তখন সেনাপ্রধান ছিলেন লেফটেন্যান্ট জেনারেল নুরুদ্দিন খান। সেনাবাহিনী সে সময় জেনারেল এরশাদের পক্ষে সমর্থন বা করেনি বা অবস্থা নেয়নি। সে সময় সেনাবাহিনীর সেই ভূমিকা নিয়ে রাজনীতিতে আলোচনা হয়েছিল। 90-এর পরে 2007 সালে সেনাবাহিনীর ভূমিকা দৃশ্যমান হয়েছিল, যদিও তখন সেনাবাহিনী সরাসরি ক্ষমতায় বসেনি। বেসামরিক লোকেদের দিয়ে সরকার গঠন করা হয়েছিল, কিন্তু দেশে জরুরি অবস্থা জারি করা এবং ওই সরকারের সঙ্গে দেশ পরিচালনায় সেনাবাহিনীর ভূমিকা প্রকাশ্য ছিল। সেই শাসন 1-11 শাসন বা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার নামে পরিচিত পেয়েছিল। ওই সময় বিএনপি, আওয়ামী লীগ সহ বড় দলগুলোর শীর্ষ নেতাদের গ্রেপ্তার করা হয়েছিল, রাজনীতিকদের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী অভিযান চালানো হয়েছিল, আর এসব ক্ষেত্রে সেনাবাহিনীর তৎপরতা ছিল দৃশ্যমান। তবে বিভিন্ন সময় যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় ছিল তাদের বিরুদ্ধে অনেক ক্ষেত্রে সেনাবাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগ রয়েছে। বিশেষ করে গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের টানা 15.5 বছরের শাসনে এ ধরনের অভিযোগ জোরালোভাবে উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকেরা বলেছেন, আওয়ামী লীগ সরকার জনগণ ও রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল এবং নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছিল। ফলে ক্ষমতায় টিকে থাকতে তারা বিরোধী দল ও মত দমনে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই-কে ব্যবহার করেছে। দলটির শাসনে গুম খুন সহ লঙ্ঘনের অনেক অভিযোগ রয়েছে। সেনাবাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহারের বিষয়টি সুযোগ সৃষ্টির অন্যতম একটি কারণ বলে বিশ্লেষকেরা মনে করেন। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনের শেষ পর্যায়ে তা দমনে সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনী মাঠে নামানো হয়েছিল, কিন্তু সেনাবাহিনীর মাঠে থাকলেও আন্দোলন দমনে কোনো ভূমিকা রাখেনি। গত বছর সেই আন্দোলনে 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন যেদিন হয়, সেদিন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ঢাকা সেনানিবাসে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে অন্তর্বর্তী সরকার গঠন বিষয়ে আলোচনা হয় এবং সে অনুযায়ী প্রক্রিয়া চলে। 8ই আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার। অন্যদিকে 5ই আগস্ট থেকে 8ই আগস্ট দেশে কোনো সরকার ছিল না। এই 3 দিন আইন শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতি সামলাতে হয়েছে সেনাবাহিনীকে। রাজনৈতিক দলগুলো দাবি করে থাকে তারাও সেনাবাহিনীকে সহযোগিতা করেছিল, কারণ বেসামরিক প্রশাসন ও পুলিশ বাহিনী বিপর্যস্ত হয়ে পড়েছিল। সেনাবাহিনীর সেই ভূমিকা আলোচনা ছিল। এছাড়া অন্তর্বর্তী সরকারে যখন 8 মাস হতে চলেছে, গণঅভ্যুত্থানে ছাত্র নেতৃত্বের একজন হাসনাত আব্দুল্লাহ একটি বক্তব্য ঘিরে সেনাবাহিনীর ভূমিকা আবার আলোচনা এসেছে। হাসনাত আব্দুল্লাহ এখন তাদের নতুন দল জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক। তিনি সম্প্রতি নিজের ফেসবুক পেজে লিখেন, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তাদের কয়েকজনের এক বৈঠকে পতিত আওয়ামী লীগকে বিকল্প নেতৃত্ব দিয়ে পুনর্বাসনের প্রস্তাব দেওয়া হয়। ওই বৈঠকে নাগরিক পার্টির আরেক নেতা সার্জিস আলমও ছিলেন। তিনিও বিষয়টা নিয়ে ফেসবুকে পোস্ট দেন। তাতে স্পষ্ট হয় যে সেনাবাহিনী প্রধানের সঙ্গে তাদের সেই বৈঠক হয়েছিল। সেনাবাহিনীর পক্ষ থেকে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকতার কোনো বক্তব্য দেওয়া হয়নি। তবে হাসনাত আব্দুল্লাহ ওই বক্তব্যের পরেই তা আলোচনার জন্ম দেয়। জাতীয় নাগরিক পার্টির রাজনীতি অনেকটা কোণঠাসা হয়ে পড়ে। বিএনপি ও জামায়াত ইসলামী সহ রাজনৈতিক দলগুলোর ভিন্ন ভিন্ন মত প্রকাশ করে। রাজনীতিতে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে খোলামেলা আলোচনা হতে দেখা যায়। সেই আলোচনা এখনো চলছে। ভারত থেকে এলো আমদানি 9,500 টন চাল। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে 9,500 টন সিদ্ধ চালবাহী জাহাজ চট্টগ্রামে বন্দরে পৌঁছেছে। খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে 9টি প্যাকেজে মোট 4,50,000 টন চাল আমদানি চুক্তি হয়েছে। এর মধ্যে 2,97,269 টন চাল ইতিমধ্যে দেশে পৌঁছেছে। জাহাজে রাখা চালের নমুনা পরীক্ষা শেষ হয়েছে এবং চাল খালাসের কার্যক্রম দ্রুত শুরু হবে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।